চীনের মরুভূমিতে 12 লক্ষ খরগোশ ছেড়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে চীনের এই সিদ্ধান্তের পেছনে কী কারণ আছে সেটা কি আপনারা জানেন? চীনের সিক্রেট প্ল্যান আসলে কি জানতে চান? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, এমন ঘটনা আমরা আগেও দেখেছি, যখন চীনের সরকার নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে কাঠের পুতুলের মতো নাচিয়েছে। এতে কোনো সংশয় নেই যে যেখানে রক্তমাংসের মানুষ তার কাছে খেলনা পুতুলের মতো, সেখানে অবলা প্রাণীরা যে তাদের কাছে একেবারেই গুরুত্বহীন। এই কারণেই প্রথমে তিনি ফ্যাক্টরিতে প্রচুর মুরগি পালন শুরু করেন, তারপর সাপ চাষ করেন, আর এখন খরগোশদের নিয়ে পরীক্ষা শুরু করেছেন। আমি নিশ্চিত যে এর পেছনে কী কারণ আছে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আজ থেকে প্রায় 30 বছর আগে 90-এর দশকে চীনের মরুভূমি 17 লক্ষ স্কোয়ার কিলোমিটার দীর্ঘ ছিল, যা দেশের মোট আয়তনের 95 লক্ষ স্কোয়ার কিলোমিটারের প্রায় 5 ভাগের 1 ভাগ অংশ ছিল। 2015 সাল নাগাদ চীনের এই মরু অঞ্চল প্রায় 26 লক্ষ স্কোয়ার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এছাড়াও চীনের 44% জায়গা ডিপিজেড মানে ডেজার্টিফিকেশন প্রোন জোনে পরিণত হয়েছিল, অর্থাৎ অনুর্বর ভূমিতে পরিণত হয়েছিল, আর বালুকাময় মরু অঞ্চল ধীরে ধীরে তার পরিসীমা বৃদ্ধি করেছিল। এই বালুকাময় ভূমি বৃষ্টি হতেও সাহায্য করে না, আবার গ্লোবাল ওয়ার্মিং কমাতেও কোনো কাজে আসে না, যার ফলে চীনে দূষণ বাড়তে থাকে, জলের অভাব দেখা দেয় এবং শহরে ভিড় বাড়তে থাকে, কারণ গ্রামের বেশিরভাগ মানুষ শহরে স্থানান্তরিত হচ্ছিল। চীনের প্রশাসনের রাতের ঘুম উড়ে গিয়েছিল। কিন্তু এই মরুকরণের কারণে চীনে প্রতি বছর প্রায় 54 বিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় 63,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছিল, যার ফলে চীনের 30% জনগণ অর্থাৎ 40 কোটি মানুষের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব পড়ছিল। যদি এটা একটানা চলতে থাকতো তাহলে 200 থেকে 300 বছরে চীন একটা মরুভূমির দেশে পরিণত হতো। তার উপর অন্যান্য মরুভূমি এলাকাযুক্ত দেশের মতো চীনের কাছে তেলের খনিও নেই, মানে আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ হিসেবে পরিচিত এই চীন সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। সেখানে কৃষিকাজও করা যেত না, পানীয় জলও পাওয়া যেত না। এমনকি চীনের প্রশাসনিক বিভাগের তরফে অনুমান করা হয়েছিল যে মরু এলাকা বেড়ে যাওয়ার কারণে তারা বিশ্বের সবথেকে গরিব দেশেও পরিণত হতে পারে। এই অবস্থায় তাদের পক্ষে কিছু বড় পদক্ষেপ নেওয়া আবশ্যক হয়ে উঠেছিল। তাই চীনের প্রশাসন সবথেকে সহজ পদ্ধতি অর্থাৎ অ্যাফরেস্টেশন বা বৃক্ষরোপণের পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করে। এই পদ্ধতিতে মরু এলাকায় লক্ষ লক্ষ গাছ রোপণ করা হয়, যাতে মরুভূমির বিস্তার রোধ করা সম্ভব হয়। তবে দীর্ঘ কয়েক বছর ধরে চেষ্টা চালানোর পরেও এই উপায়টা কোনো কাজে আসছিল না, যার ফলে চীনের প্রশাসন তাদের দেশের বিখ্যাত বিজ্ঞানী কিওয়ান ইউসেনের কাছে সাহায্য চায়। তিনি তার টিমের সঙ্গে যুক্ত হয়ে চীনে মরুভূমির বিস্তার সম্পর্কে বিশদে স্টাডি করেন এবং একটা অভিনব উপায়ের কথা জানান। তিনি বলেছিলেন যে শুধুমাত্র গাছ লাগিয়ে মরুভূমির বিস্তার রোধ করা সম্ভব নয়, বরং সেই মরু এলাকাকে বন্য এলাকার মতো ইকোসিস্টেম দিতে হবে। কিন্তু তার জন্য বিপুল অর্থ এবং ম্যানপাওয়ারের প্রয়োজন ছিল, যাতে এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের আয়ও হয় আর এটা দীর্ঘ সময় পর্যন্ত চালানো যায়। এই পরিস্থিতিতে চীনের সরকার অনেক বড় বড় ব্যবসায়ীদের এই অনুর্বর পতিত জমিতে বিনিয়োগ করার জন্য রাজি করিয়ে নেয়, আর 3 লক্ষ একর বালুকাময় জমিতে বন তৈরি করার জন্য 750 মিলিয়ন ইউয়ান ফান্ড একত্রিত করে। চীনের প্রশাসনিক কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় ফান্ড জোগাড় করে ফেলেছিল এবং তারা গাছ লাগানোর জন্য টিম তৈরি করে নেয় এবং বিশিষ্ট বিজ্ঞানী কিওয়ান ইউসেনের বলা পদ্ধতি অনুসরণ করেন, যেখানে প্রথমেই প্রধান 3টে টেকনিকের ব্যবহার শুরু করা হয়। প্রথম টেকনিকটা ছিল ফরেস্ট্রি। এটা তো আপনারা সবাই জানেন যে একটা জঙ্গলে বিভিন্ন প্রজাতির গাছপালা থাকে, কিন্তু চীনা কর্তৃপক্ষ একটা ভুল করে ফেলেছিল। তারা একই এলাকায় একই ধরনের 10,000 গাছ লাগাচ্ছিল, কিন্তু তারা নিজেদের ভুলটা বুঝতে পারে এবং সম্পূর্ণ এলাকায় 1000 রকমের ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ লাগায় এবং বিভিন্ন ঘাস লাগায়, যাতে সেই এলাকাটা জঙ্গলের মতো দেখতে লাগে। যদিও এক্ষেত্রে সেই সব গাছপালা নির্বাচন করা গুরুত্বপূর্ণ ছিল যেগুলো বালুকাময় এলাকায় ভালো থাকে, তাই ভালোভাবে রিসার্চ করে গাছ লাগানো হয়। পাশাপাশি মাটির উপরের স্তরে নদীর পাড়ে থাকা ভিজে মাটিও দেয়া হয়, উচ্চমানের সার দেওয়া হয় এবং বেশ কিছু মানুষকে এই সমস্ত গাছে প্রতিদিন জল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় ধাপটা ছিল এগ্রিকালচার, কারণ শুধুমাত্র গাছপালা লাগিয়ে এই সমস্যার সমাধান বার করা সম্ভব ছিল না। এখান থেকে মানুষের আয়ের দিকটাও খুঁজে বার করা গুরুত্বপূর্ণ ছিল। চীনের জনসংখ্যা অনেক বেশি, তাই আশেপাশের গ্রামের কৃষকদের এখানে চাষাবাদ করার জন্য অনুপ্রাণিত করা হয় এবং তাদের সেই ধরনের ফসল চাষ করতে বলা হয় যেগুলো বালি মাটিতে ও কম জলে ভালো থাকে। এইভাবে প্রথমে ফরেস্ট্রি প্রমোট করা হয়, তারপরে এগ্রিকালচার প্রমোট করা হয় এবং সবশেষে ইকোসিস্টেম সম্পূর্ণ করার জন্য সেই ধাপটা বাকি ছিল। এই তৃতীয় ধাপটা ছিল অ্যানিম্যাল হাজবেন্ডারি অর্থাৎ পশুপালন, কারণ প্রাণহীন জঙ্গলের কোনো অস্তিত্ব নেই। তবে প্রারম্ভিক পর্যায়ে এখানে কোন প্রাণীদের রাখা হবে সেটাই ছিল সবথেকে বড় প্রশ্ন।
এই মরু এলাকায় বিনিয়োগকারী ব্যবসায়ীদের রিসার্চ টিম অনেক ডেটা স্টাডি করে শেষমেশ খরগোশদের নির্বাচন করে। তবে এখানে কিন্তু সাধারণ প্রজাতির খরগোশদের নয়, বরং ফ্রান্সে উপলব্ধ রেক্স প্রজাতির খরগোশদের নির্বাচন করা হয়েছিল। আসলে চীনের এমন একটা প্রাণীর প্রয়োজন ছিল যারা এই ধরনের শুষ্ক জমিতে বেঁচে থাকতে পারবে এবং এখানকার ইকোসিস্টেমকে বুস্ট করতে পারবে এবং তার ব্রিডিংও সহজ হবে। রেক্স প্রজাতির খরগোশদের মধ্যেই সব ধরনের গুণ উপস্থিত ছিল, তাই ফ্রান্স থেকে কয়েক লক্ষ রেক্স প্রজাতির খরগোশকে চীনে নিয়ে আসা হয় এবং এলাকায় পশুপালন শুরু করা হয়। এখানে লক্ষণীয় বিষয়টা হলো, যারা এলাকায় চাষবাস করছিলেন সেই সমস্ত কৃষকরাই কিন্তু এই খরগোশদের পালন করছিলেন যাতে তাদের আয় বাড়তে থাকে। আপনারা হয়তো ভাবছেন যে খরগোশ পালন করে কিভাবে তাদের আয় বাড়বে, এর পেছনে কি কারণ আছে সেটা জানলে আপনারা চমকে যাবেন। বন্ধুরা, এই প্রজাতির খরগোশদের বিশেষত্ব হলো তারা ঘাসের শিকড় কাটে, যার ফলে এরা মাটি খুঁড়ে সুড়ঙ্গ নির্মাণ করে এবং নিচে গিয়ে ঘাসের শিকড় খুঁড়তে শুরু করে, যার ফলে জমি আরও বেশি উর্বর হয় এবং জমি উর্বর হলে পুরনো গাছ থেকে যে সমস্ত বীজ পড়বে সেগুলো নিজে থেকেই বড় হয়ে উঠবে এবং এভাবে গাছের সংখ্যা দ্রুত বাড়তে থাকবে। চীন দ্রুত এর লাভ বুঝতে পেরেছিল। যখন সেখানে খরগোশগুলো ছাড়া হয়েছিল তখন প্রথমে এদের জন্য 100 কিলোমিটার জায়গা ফাইনাল করা হয়েছিল, আর সে 100 কিলোমিটার মরু এলাকার মধ্যে 3 কিলোমিটার এলাকায় গাছ লাগানো হয়েছিল। কয়েক বছরের মধ্যে এই পরিসংখ্যানটা বেড়ে 84%-এ পৌঁছে যায়, মানে 100 কিলোমিটারের মধ্যে 84 কিলোমিটার জমি উর্বর হয়ে গিয়েছিল, যেখানে ঘাস গাছপালা সবকিছুই আছে। এছাড়া এই প্রজাতির খরগোশের ব্রিডিং ক্যাপাসিটি অন্যান্য প্রজাতির খরগোশের তুলনায় অনেকটাই বেশি। একটা মেয়ে রেক্স খরগোশ এক বছরে প্রায় 40টা বাচ্চা জন্ম দেয়। এছাড়াও এদের পালন করার আরেকটা লাভ হলো, যখন এরা বড় হবে তখন এদের লোমযুক্ত উপরের চামড়াটা অনেক বেশি দামে বিক্রি করা হয়, তাই তাদের রেক্স হেয়ার র্যাবিটও বলা হয়। এদের মাংস চীনসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণে কনজিউম করা হয়। এর ফলে যে সমস্ত কৃষকরা ঝুঁকি নিয়ে অনুর্বর জমিতে চাষাবাদ এবং পশুপালন করতে এসেছিলেন তাদের আয়ও বাড়তে থাকে। তাই আরও বহু কৃষক এই কাজের প্রতি আকৃষ্ট হয় আর চীনের মরু এলাকায় কৃষিকাজ এবং পশুপালন করার জন্য অনুপ্রাণিত হয়। এভাবে ধীরে ধীরে চীন তাদের অনুর্বর জমিগুলোকে কাজে লাগাতে শুরু করে এবং একটা নতুন ইকোসিস্টেম বিকাশ লাভ করে। চীন এই যে নতুন ইকোসিস্টেমটা তৈরি করেছিল সেটা মূলত মরুভূমির প্রান্তেই তৈরি হচ্ছে, যা এক প্রকার মরুভূমির বাউন্ডারি হিসেবে কাজ করছে এবং ধীরে ধীরে মরুভূমির বিস্তারও কমছে। আগামী কয়েক বছরে এখানে অনেক বড় বড় পরিবর্তন দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে, কারণ বলা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই 12 লক্ষ খরগোশ বেড়ে 18 লক্ষ হয়ে যাবে, যা ফরেস্টেশনের প্রক্রিয়াকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে এবং ধীরে ধীরে এই বনে বাকি প্রাণীদেরও ছেড়ে দেওয়া হবে। বন্ধুরা, এইভাবেই চীন এটা প্রমাণ করে দিয়েছে যে মরুভূমির পতিত এলাকাকেও শস্য শ্যামলা করে তোলা সম্ভব। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং কম হবে এবং কৃষিকাজের প্রতি মানুষের উৎসাহ বাড়বে। সো বন্ধুরা, চীনের এই পরিকল্পনাটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।